নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মোতাহের হোসেন চৌধুরীর লেখা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি পড়াবো। প্রবন্ধটি পড়তে হবে সত্যিকার অর্থেই শেখার জন্য। পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর পাওয়া তোমাদের প্রথম লক্ষ্য। সেই লক্ষ্যে তোমরা পড়ালেখা করবে, শিখবে, এবং এর বাইরেও এই প্রবন্ধটা মূল কথাগুলো যদি সত্যিকার অর্থেই মানুষ জীবনে ধারণ করতে পারে, তোমরা যদি জীবনে সঠিকভাবে ধারণ করতে পারো, চর্চা অনুশীলন করতে পারো, তাহলে আসলেই সত্যিকারের একজন মানুষ হওয়া যায় এবং শিক্ষার সত্যিকারের উদ্দেশ্য এবং মর্মগত বিষয়টাও বোঝা যায়, পরিষ্কার ধারণা নেওয়া যায়। অর্থাৎ সঠিক সত্যিকার শিক্ষা, মানব জীবনের সত্যিকার কল্যাণকর শিক্ষা কোনটি, মানুষের প্রত্যাশিত শিক্ষা কি হওয়া উচিত এবং কিভাবে মানুষ হতে হয়, সেই বিষয়গুলো এই প্রবন্ধের মধ্যে অল্প পরিসরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা দিয়ে মোতাহের হোসেন চৌধুরী বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে বলে রাখি, উনি অর্থাৎ এই প্রবন্ধের লেখক মোতাহের হোসেন চৌধুরী অত্যন্ত, ওনার লেখাগুলি সব প্রবন্ধগুলি খুব মননশীল, বিদগ্ধ চিন্তায় সমৃদ্ধ, অর্থাৎ খুব সব কিছু খুব মেধা দিয়ে, মনন দিয়ে, বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনা দিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, যুক্তি দিয়ে মানুষের জীবন, জগৎ, মনুষ্যত্ববোধ, মূল্যবোধ, এই বিষয়গুলো তুলে এনেছেন। খুব রুচিশীল মানুষ ছিলেন, পেশায় শিক্ষক ছিলেন, অধ্যাপনা করতেন, লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে এবং বাংলা বিভাগেই শিক্ষকতা করতেন। ওনার জন্ম দেখেছে 1903 সনে কুমিল্লাতে। এগুলো সব তোমাদের প্রশ্ন আসে। পৈতৃক নিবাস নোয়াখালীতে। তারপরে শিক্ষকতা করতেন বাংলা ভাষা ও সাহিত্যের। ওনার সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থটা, যে প্রবন্ধ গ্রন্থ থেকে তোমাদের এই আলোচ্য শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি সংকলিত হয়েছে, এই সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থ থেকে। এটা খুবই বাংলা সাহিত্যের একটা প্রবন্ধ শাখায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান, অমূল্য সম্পদ। যদিও প্রবন্ধ গ্রন্থটা ওনার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে, উনি খুব বেশি দিন বাঁচেননি, কম বয়সে 53 বছর কিছু বেশি এই বয়সে উনি মারা গিয়েছেন। ওনার লেখার মধ্যে প্রমথ চৌধুরীর চিন্তা চেতনার প্রভাব আছে, এগুলো নিয়েও তোমাদের প্রশ্ন হবে। আমি তোমাদের বই পড়া প্রবন্ধ পড়িয়েছি প্রমথ চৌধুরীর, সেখানে বই পড়া সম্পর্কে প্রবন্ধতে আমি যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিয়েছি, মানুষের কিভাবে মনুষ্যত্ববোধ সম্পন্ন শিক্ষা অর্জন করা যায়, আমাদের শিক্ষার ত্রুটি ইত্যাদি আলোচনা করেছি সেখানে, এবং মানুষের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা ওই লেখার লক্ষ্য, মানুষকে সত্যিকারের মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠার চেষ্টা করা যাতে মানুষ করে, সেই লক্ষ্য, এই জিনিসগুলো পড়িয়েছি। এই প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরীর লেখার মধ্যেও তোমরা অনেক কিছু ওইরকম কিছু কিছু মিল থাকবে। এটা হতেই পারে, একটা ইংরেজি প্রভাব আছে, গ্রেট ম্যান থিঙ্ক এলাইক, মানে সব মহৎ ব্যক্তিদের চিন্তা এক, তাদের প্রকাশভঙ্গি, তাদের আলোচনা করলে সে আলোচনায় যুক্তি, বিভিন্ন তথ্য তারা উপস্থাপন কৌশল ভিন্ন ভিন্ন হতে পারে, বর্ণনা ভিন্ন হতে পারে, কিন্তু মূল জিস্ট কথা যেটা, চিন্তা, জীবন দর্শন, চিন্তা চেতনা, সেখানে বিখ্যাত ব্যক্তিদের চিন্তার মিল থাকে। আমাদের প্রমথ চৌধুরীর সাথে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর মিল আছে। উনি কিছু অনুবাদও করেছিলেন, ওনার 2টা অনুবাদ গ্রন্থ আছে, যেটা তোমরা ওনার লেখক পরিচিতি অংশে পাবে। সব সুখ ও সভ্যতা, এই 2টা ওনার অনুবাদ গ্রন্থ। আর উনি একটা পত্রিকার সাথে জড়িত ছিলেন লেখালেখির ক্ষেত্রে, শিখা পত্রিকায়। শিখা পত্রিকাটা ফ্লেম ঢাকা থেকে প্রকাশিত হতো। ভারতবর্ষ যখন ভাগ হলো, ভারত এবং পাকিস্তান হয়ে গেল, তখন এই বাংলায়, আমাদের এই অংশে, আজকের যে স্বাধীন বাংলাদেশ, এখানে যে মুসলিম শিক্ষিত সমাজ ছিল, আর কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে যে, ভারত থেকে যে দেশ ভাগের কারণে মুসলিমরা চলে এসেছিলেন, আমাদের এখান থেকে আবার যেমন হিন্দুরা অনেকে চলে গিয়েছিলেন, তো ওই মুসলিমরা দের মধ্যে যারা শিক্ষিত
ইয়াং ছিলেন তারা, আবুল হোসেন, কাজী আব্দুল ওদুদ, আমাদের এই মোতাহার হোসেন চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওখানে লেখালেখি করেছেন, এরা মিলে একটা পত্রিকা বের করেছিল, শিখা পত্রিকা। ওনাদের একটা সংগঠন ছিল ঢাকার মুসলিম সাহিত্য সমাজ। এই সংগঠনের পরিচালনায় পত্রিকাটা প্রকাশিত হতো। ওটার উপরে একটা স্লোগান থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। খুব গুরুত্বপূর্ণ কথা। জ্ঞান বুদ্ধি এগুলো যদি মুক্ত না হয়, আড়ষ্ট আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে মানুষের মুক্তি হয় না। এটা তোমাদের অন্য কোনো বই পড়া প্রবন্ধ প্রসঙ্গে এই লাইনটা আছে কোথাও হয়তো, বা এটা জীবনে লাগবে। যাই হোক, এই শিখা পত্রিকাটার উপরে প্রতি সংখ্যায় লেখা থাকতো, স্লোগান ছিল এটা ওনাদের। এই শিখা পত্রিকার সাথে উনি জড়িত ছিলেন। তো মোতাহার হোসেন চৌধুরী সম্পর্কে দু একটা কথা বললাম। এখন এই প্রবন্ধটা সম্পর্কে বলি, কি শিখতে পারবা। মানব জীবন সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা লাভ করতে পারবে। জীব সত্তা, মানব সত্তা, মানুষের এই যে জৈবিক শারীরিক যে সত্তাটা আর আত্মিক সত্তা, এই সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। জীব সত্তা থেকে মানব সত্তায় উত্তরণের প্রয়োজনীয়তা, জীব সত্তা থেকে মানব সত্তায় উত্তরণের প্রয়োজনীয়তা, অর্থাৎ এই জৈবিকতার আধার যে নশ্বর শরীরটা, রক্তমাংসের শরীরটা, এইটাই সবকিছু না। এর থেকে কিভাবে আমরা আত্মিক সত্তায় উন্নীত হতে পারি, আত্মাটাকে আরো উন্নত করতে পারি, মননটাকে আরো উন্নত করতে পারি, সৃষ্টিশীল করতে পারি, ওই সত্তায় উত্তরণের দরকার আছে। এবং সেটা কিভাবে সম্ভব, এই প্রবন্ধ পড়লে বুঝতে পারবে। মনুষ্যত্বের বিকাশে শিক্ষার কি ভূমিকা আছে, মনুষ্যত্বের বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকাটা কেমন, এটা বিরাট ভূমিকা। সুশিক্ষাই মানুষকে মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে একমাত্র। এরপরে দেখো, গতানুগতিক যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এর সাথে প্রকৃত শিক্ষার পার্থক্য। এখানে তোমরা আমার আগের ভিডিওতে বই পড়া প্রবন্ধ আমি পড়িয়েছি, ওই ভিডিও যারা দেখবে তাদের জন্য এটা বুঝতেও অনেকটা সহজ হয়ে যাবে। ওখানে আরো বিস্তারিত বলেছি, এখানেও অবশ্যই বলবো। এরপরে দেখো, আমরা প্রবন্ধটির যে আলোচনা করব, এই আলোচনার একটা বর্ণনামূলক তালিকা অর্থাৎ সামারি যে আলোচনা করব, তার একটা জিস্ট কথা, প্যারা ভিত্তিক জিস্ট কথা। প্রথমে আছে মানব জীবনের স্তর বিন্যাস আছে, তারপর অর্থচিন্তা, বৈষয়িক চিন্তা মানুষের আত্মিক উন্নতির পথে প্রধান অন্তরায়। তারপর আছে শুধু বস্তুগত বা জৈবিক চাহিদা পূরণ নয়, বরং মুক্ত স্বাধীন জীবনই প্রথম প্রত্যাশা হওয়া উচিত মানব জীবনের। অন্ন বস্ত্র মনুষ্যত্বের সাধনা পরস্পর পরিপূরক হিসেবে জীবনে চলমান থাকবে। অর্থাৎ এই জৈবিকতার আধার শরীরটা কেউ তো বাঁচিয়ে রাখতে হবে, এটাকে লেখক অস্বীকার করেন নাই, কিন্তু এটা যেন একমাত্র লক্ষ্য না হয়, অবশ্যই যেন আত্মিক উন্নতির দিকে আমরা যেতে পারি, সেই চেষ্টা থাকবে। তাহলে এই দুটোকে পরস্পর পরিপূরক হিসেবে আত্মা মানুষকে সাহায্য করবে, শরীরকে সাহায্য করবে, শরীর আত্মাকে সাহায্য করবে। এরকম উন্নত জীবন, মহৎ জীবন করতে চাই, দ্বিমুখী প্রচেষ্টা, মানে দুই দিক থেকেই চেষ্টা চালাতে হবে। প্রবন্ধের মধ্যে দেখবা, লোভ মানব জীবনের সকল অনর্থ এবং সর্বনাশের মূল। লোভ মানুষকে শেষ করে দেয়, মানুষের সমস্ত কিছু ধ্বংস করে দেয়। শুধু লোভ, সীমাহীন লোভের কারণেই যত অনর্থ আর সর্বনাশ। জীবনে মূল্যবোধ তৈরি করতে সুশিক্ষা একান্ত প্রয়োজন, অবশ্যই পরিষ্কার। জীবসত্তা এবং আত্মিক সত্তার যুগবৎ সমৃদ্ধি উন্নতির মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত মুক্তি লাভ করতে পারি এবং আমাদের জীবন এবং জন্ম, অর্থাৎ এই মানব জন্ম আমাদের সার্থক হতে পারে। এই পয়েন্টগুলোর মধ্যেই এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির মূল কথাগুলি আছে। আমি এখন পড়বো, এরপর কিছু প্রশ্ন তোমাদেরকে আমি আলোচনা করে দেব। দেখো, পাঠ শুরু করি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা ও মনুষ্যত্ব ওপরের তলা। মানুষের জীবনটাকে একটা দুইতলা ঘরের সাথে তুলনা করছে। চমৎকার এক্সাম্পল। নিচের তলাটা হচ্ছে জীব সত্তা, অর্থাৎ এই যে আমাদের ক্ষুধা লাগে, পিপাসা লাগে, খেতে হয়, অন্ন বস্ত্র চাই, বস্তুগত প্রয়োজন আছে, ঘর বাড়ি চাই, অর্থাৎ মৌলিক চাহিদাগুলো আগে পূরণ করে শরীরটাকে বাঁচিয়ে রাখতে হয়। এটা তো অবশ্যই করতেই হবে। এটা না করলে তুমি শুধু ধ্যান সাধনা করতে করতে খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়ে থাকলে তাহলে তুমি মরেই যাবা। তাহলে তোমার জ্ঞান সাধনা করতে হবে, সারাক্ষণ ধ্যানে পড়ে থাকলে জ্ঞানের জন্য, সেটা না, জীব সত্তাকেও বাঁচিয়ে রাখতে হবে। তাহলে মানব জীবনটা দুতলা ঘর, নিচের তলা তার জীব সত্তা, এই শরীরের সত্তা, আর উপরের তলা হচ্ছে মনুষ্যত্ব,
বা উপরের তলা, অর্থাৎ মানবিক আত্মিক উন্নতির স্তর। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। এই যে তুমি নিচতলা থেকে উপরের তলায় উঠতে হলে আমাদের একটা সিঁড়ি লাগে, স্টেয়ারকেস লাগে, মই লাগে। তো মানুষের জীবনটাকে লেখক ওভাবে বলেছেন যে এই যে নিচতলা থেকে উপরের তলায় যদি উঠতে হয় তাহলে মই হিসেবে শিক্ষাকে ব্যবহার করতে হবে, ল্যাডার। শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে। তারপরে শিক্ষা জীব সত্তার ঘরেও কাজ করে, একেবারে এটা যে জীবসত্তার ঘর বা এই বস্তুগত জীবনের জন্য যে শিক্ষার দরকার নাই তা না। তুমি যদি সুশিক্ষা লাভ না করো, ভালো শিক্ষা অর্জন না করো, তুমি ভালো আয় উপার্জন না করো, তোমার চাহিদা মোতাবেক অবশ্যই লোভ দিয়ে না, প্রয়োজনীয় যেটুকু দরকার সেটুকু অর্জনের জন্য যদি তুমি চেষ্টা না থাকে, তাহলে তুমি খেয়ে পড়ে বেঁচেই থাকতে পারবে না। আর সেটা করতে হলে অবশ্যই তোমাকে শিক্ষাও লাগবে। সুতরাং আজকাল ইভেন কৃষিকাজ করলেও সেখানে জ্ঞান প্রযুক্তির প্রয়োগ করতে হয়, বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগ করতে হয়, তাহলে ওখানেও ভালো উৎপাদন হয়, কলকারখানাও ভালো উৎপাদন হয়। সর্বত্র মানুষের শিক্ষাটা অবশ্যই দরকার, বলছে সেটাও দরকার। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। ক্ষুদ পিপাসা মানে ক্ষুধা এবং পিপাসা যে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখবার জন্য যে প্রয়োজন, এই ঘরেও শিক্ষা কাজ করে, এইটার উন্নতির জন্য কাজ করে। শরীর স্বাস্থ্য ব্যবস্থা, তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে। একজন ভালো জানাশোনা মানুষ, সুশিক্ষিত মানুষই স্বাস্থ্যবিধি, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস বা শরীরকে কিভাবে যত্ন নিতে হয় এগুলো তো মানুষ জানে। আমাদের চিকিৎসকরা পড়াশোনা করেন পুরো শরীর নিয়ে, মানব শরীর নিয়েই তো পড়াশোনা করেন, সেদিকটাও লাগে। এর পরের ব্যাপারটাও আছে, আসল লক্ষ্যটা হচ্ছে উপরে যাওয়া, সেটা আমরা সামনে দেখব। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই শিক্ষা আমরা অর্জন করব আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকবার জন্য, আমার জীবন জীবিকার অবলম্বন হিসেবেও করব। কিন্তু সেটা যেন একমাত্র লক্ষ্য না হয়। লেখাপড়া শিখে আমি যেন শুধু চাই আরো পেতে হবে, আরো খেতে হবে, সীমাহীন লোভ লালসা দিয়ে অপকর্ম করব, দুর্নীতি করব, অন্যকে ঠকাবো, আমার ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করব, আমার ধন সম্পদ, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার ইত্যাদি বৃদ্ধি করবার জন্য এমন যেন না হয় যেন আমি শিক্ষাটা লাভ করে আমার মৌলিক চাহিদাগুলো পূরণ করবার পরে আমি সত্যিকারের মনুষ্যত্বের চর্চা করতে পারি, আমি নীতির চর্চা করতে পারি, সততার চর্চা করতে পারি, আদর্শবান একজন মানব যেন হতে পারি, পরোপকারী একজন মানুষ হতে পারি, মানব কল্যাণেও যেন আমার মনটা নিবেদিত থাকে যে কোনো সময়ে, যে কোনো মানুষের প্রয়োজনে, দুর্যোগে। এবং কেউ যেন আমাকে বলতে না পারে যে লেখাপড়া করে একটা অমানুষ হয়েছে। এইটা না বলতে পারা কেউ, বা জীবনে এমন প্র্যাকটিস করা বা জীবনকে এভাবে গড়ে তোলাই হচ্ছে মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনের দিকও আছে। আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। অর্থাৎ দেখো, প্রয়োজনের দিকটা আমরা সরাসরি যেটা দেখি যে আমাদের এতক্ষণ ব্যাখ্যা করলাম, আমাদের মৌলিক নিজের চাহিদাগুলো, বেঁচে থাকবার অবলম্বনগুলোর সংস্থান করতে হবে, এটা প্রয়োজনের দিক হিসেবে আমরা দেখি। আর অপ্রয়োজনের দিকও আছে। অপ্রয়োজনের দিকটাই আমরা ঠিক মতো বুঝতেই পারি না। অর্থাৎ ওই যেটা বেশিরভাগ ক্ষেত্রেই সমাজে আড়ালে পড়ে থাকে, মনুষ্যত্বের চর্চাটা অনেক কম মানুষ করে। এই জন্য এখানে এরকম বলছে, সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়। অর্থাৎ যেটাকে আমরা অপ্রয়োজনের দিক ভাবি, এই অপ্রয়োজন কথাটা কিন্তু একেবারে আক্ষরিক অর্থে না, এটা প্রতীকী অর্থে, ভাবার্থে বলেছেন যে আমরা ওই দিকটা যে সমাজে অধিকাংশ মানুষ তার আত্মিক মানবিক মনুষ্যত্বের উন্নতির মূল্যবোধের চর্চার জায়গাটাতে মানুষ কম যায়। সমাজে শুধু বস্তুগত জিনিসের মধ্যেই মানুষ নিমগ্ন হয়ে আছে, বস্তুগত লাভ লোভের মধ্যে মানুষ মগ্ন হয়ে আছে, ওই চেষ্টাই সদাব্যস্ত। এই বিষয়টাকে ইঙ্গিত করে লেখক এমন বলেছেন যে অপ্রয়োজনের দিক শিক্ষার আসলে ওটাই হচ্ছে আসল দিক। এখন বলছেন ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীব সত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধেই সচেতন থাকতে হয়। অর্থাৎ আমাদের নিচতলা, অর্থাৎ জীব সত্তাকে বাঁচিয়ে রাখবার জন্য যে
আমাদের জীবনটাকে দুইতলা ঘরের সাথে তুলনা করেছেন। নিচতলায় আমাদের যে প্র্যাকটিস, যে প্রয়োজনগুলো, সেইগুলো এমন একটা অবস্থা, এখন সবাই একজন আরেকজনকে ঠকানোর চেষ্টায় ব্যস্ত, কে কাকে বিট করে নিজেরটা অর্জন করবে। এই যে অমানবিক প্র্যাকটিসগুলোই বেশি হচ্ছে। হতভাগ্য মানুষকে সবসময় ওই অর্থ চিন্তা সম্পর্কে নিমগ্ন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থাৎ মনুষ্যত্ব লোকে নিজেকে উত্তীর্ণ করা বা জীবনের দোতলা ঘরে যাওয়ার চিন্তাটা সে করার সুযোগই পাচ্ছে না। সামাজিক আর্থিক অবস্থা যে পরিস্থিতি, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। কথাটা একদম পরিষ্কার। আমরা কেবল অর্থ অর্জনের চিন্তার শিকলে একটা বন্ধনের মধ্যে, একটা যেন জেলখানায় আমাদের জীবনটা বন্ধ হয়ে আছে, শুধু অর্থ চিন্তা। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। সবার একই চিন্তা, শুধু পেতে হবে, শুধু লাভ করতে হবে, যে কোনো মূল্যে অন্যকে ঠকাতে হবে। আমরা লেখাপড়ার ক্ষেত্রেও দেখি যে আমরা অনেক সময় আমাদের ঘর থেকেও সবসময় আমরা সন্তানদেরকে ওই বোধের শিক্ষাটা দিতে পারি না যে তুমি অন্যকে সাথে শেয়ার করবা না, শুধু নিজেরটাই পেতে হবে, তুমি যা শিখেছো অন্যকে বলবা না, কোন স্যারের কাছে ভালো পড়া হচ্ছে সেটা জানাবা না, এরকম কিছু কথাবার্তা। দেখো, এটা কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার। তোমরা ভাবছো অনেক সময় বুঝতেও পারো না, বা আমরা অভিভাবকরা বুঝতে পারি না। আমাদের অজান্তেই আমরা সন্তানদের কিন্তু বিরাট ক্ষতি করে দিই। কি, এই যে শুধু নিজের স্বার্থটার ব্যাপারে তার অবচেতন মনেই সে কিন্তু মগ্ন হয়ে গেল। তার মনের মধ্যে শুধু আমারটুকুই হতে হবে, আমারটুকুই পেতে হবে, আমার লাভটুকুই শুধু জীবনে অর্জন করতে হবে। এই চিন্তা তার অজান্তেই, এই চিন্তার বীজ তার মনের মধ্যে কিন্তু রোপিত হয়ে গেল। বাবা মাই হয়তো অনেক বাবা মা, অনেক সময় আমরা অনেক অভিভাবকরাও এটা ভুল করি না। একটা উদার মনের, উদার চিন্তার মানুষ হিসেবে যেন আমাদের সন্তানরা গড়ে উঠতে পারে, বাবা মাকেও ঘর থেকে সে শিক্ষাও দিতে হবে, এবং শিক্ষকদেরকেও তো দিতেই হবে। আমরা কতটুকু দিতে পারি এ নিয়ে অবশ্য আমার প্রশ্ন আছে। আমরা সত্যিকারের মনুষ্যত্ববোধের শিক্ষা শিক্ষার্থীদের কতটুকু দিতে পারি, তবু আমি বিশ্বাস করি হয়তো অনেকেই চেষ্টা করেন, কিন্তু আমার মনে হয় না যে আমরা সেটা পরিপূর্ণভাবে দিতে পারি যেটা প্রয়োজন। অর্থ, তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা যে নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থাৎ এই অর্থ চিন্তা আর শুধু বস্তুগত ধন সম্পদ অর্জনই যে জীবনের একমাত্র সাধনা না, এইটা ঠিকভাবে বোঝাতে না পারলে মানব জীবনে সোনা ফলানো যাবে না। সোনা ফলানো মানে হচ্ছে মানব জীবনকে সত্যিকারের উন্নত, সমৃদ্ধ, বিবেক বোধ সম্পন্ন, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা যাবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটা হবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই ছিল, থেকে যাবে। অর্থাৎ সত্যিকারের মনুষ্যত্ব বোধ সম্পন্ন শিক্ষা যদি আমরা মানুষকে না দিতে পারি, শিক্ষার্থীদের না দিতে পারি, তাহলে আমরা যে অন্ধকারে ছিলাম সে অন্ধকারেই থেকে যাব। সত্যিকারের উন্নতির স্তরে, মনুষ্যত্বের স্তরে বা জীবনের দোতলা ঘরে আমরা উঠতে পারবো না। এই জন্যই যে শিক্ষা কেমন হওয়া উচিত তাই বলবে। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু হয়তো একটু যে অন্য চিন্তার থেকে আগে মানুষকে মুক্ত করতে হবে, না হলে তোমার এই আর্থিক উন্নতি সম্ভব না। আমাদের অর্থচিন্তা বা বৈষয়িক চিন্তা মানুষের আর্থিক উন্নতির পথে প্রধান অন্তরায়। অর্থাৎ আমার যদি সারাক্ষণ খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হচ্ছে না, আমাদের বাবা মাকে খাওয়াতে পারছি না, এই চিন্তার মধ্যে থাকতে হয়, তাহলে কিন্তু সে আর জ্ঞান সাধনা বা মনুষ্যত্বের সাধনা সে করার সুযোগ পাবে না। তখন সে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো অমানবিক, অন্যায়, অনৈতিক উপায়ে সে ধন সম্পদ অর্জনের চেষ্টা করবে। এটা অনেক ক্ষেত্রে ঘটে, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তার লোভের কারণেও করে। এই জন্য বলছে যে ওই অর্থচিন্তার জায়গা থেকে আগে মুক্ত হতে হবে। একটু সামনে যাই। প্রচুর অন্ন বস্ত্র, একটা এক্সাম্পল দিয়েছে সুন্দরভাবে, যে মানুষকে কারা জেলখানায় বন্দি রেখে অনেক খাবার দাবার দিলেও সেইটা কিন্তু সত্যিকারের মনুষ্যত্ব বোধ সম্পন্ন স্বাধীন চিন্তায় উদ্বুদ্ধ মানুষের বৈশিষ্ট্য না। সে ওই জেলখানাটাকে শান্তির জায়গা মনে করবে না। যে কিন্তু যার খাবার দাবার নাই, সে
ক্ষুধার্ত মানুষ, প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। খাবার দাবার পেলে যে কোনোদিন আলো হাওয়ার স্বাদ পায় নাই, মুক্ত জীবন কেমন এমন দেখে নাই, সে কারাগারের মধ্যে খাবার দাবার পেলেই কারাগারকে স্বর্গ বা বেহেশত হেভেন মনে করে। কিন্তু তাই বলে যে তার সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। অর্থাৎ যে মুক্ত জীবন যাপন করেছে তাকে হঠাৎ করে আবদ্ধ জায়গায় নিয়ে গেলে, কারাগারের মতো জায়গায় নিয়ে গেলে সে ওটাকে জেলখানায় মনে করবে, ওটাকে তার কষ্টের জায়গা হবে। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই তার একমাত্র চিন্তা হবে আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে জাহাজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয় এক্সাম্পল দিয়েছে। একটা মুক্ত বনের পাখি, তাকে খাঁচা আবদ্ধ করে রাখলে সেটাকে শান্তির জায়গা মনে করবে না, এটা কষ্টের জায়গা মনে করবে। মুক্ত জীবন যাপন করে একজন মানুষ কারাগারকে জাহান্নাম মনে করবে, তার কষ্টের জায়গা হবে। এই জন্য বলছে যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। অর্থাৎ ধন সম্পদের অনেক বিত্ত বৈভব আছে, গাড়ি বাড়ি টাকা করি বিলাস বেসন ভোগ বিলাস করছে মানুষ, এসব অনেক আছে, কিন্তু এর চেয়েও যে মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। এই মুক্তি মানে কি? যেমন ধন সম্পদের মধ্যে আবদ্ধ জীবনে থাকা মূল কথা নয়, মুক্ত জীবন যেমন মূল কথা মানুষের লক্ষ্য হওয়া উচিত, তেমনি সত্যিকারের আত্মিক মুক্তি লাভ, মনুষ্যত্ব বোধের বিকাশ লাভ, এটাই হচ্ছে মানুষের মূল প্রত্যাশা হওয়া উচিত। এরপরে বস্তুগত প্রয়োজনের জন্য মানুষকে কাজ করতে হবে। এগুলো অন্ন বস্ত্র মনুষ্যত্বের সাধনা, পরস্পর পরিপূরক, একটা আরেকটার কে হেল্প করে জীবনকে সামনের দিকে এগোতে হবে। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। অর্থাৎ মুক্তিটা কেমন? যে আমি সুস্থ, আমি মুক্ত চিন্তা করতে পারি না, আমি কতগুলো প্রথাবদ্ধ, কতগুলো ছকে বাঁধা, কতগুলো গদ বাঁধা, কতগুলো সীমাবদ্ধ চিন্তা চেতনার মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমি কূপমণ্ডুক বা কুয়ার ব্যাঙের মতো আমার ভাবনা কল্পনাগুলো একটা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ। এই ছোট্ট পরিসরের বাইরে অফিসে যাই, উপার্জন করি, হাট বাজার করি, কিনে এনে খাবার দাবার খাই, স্ত্রী পুত্র পরিজন নিয়ে জীবনযাপন করতে করতে একদিন মরে গেলাম, শেষ হয়ে গেলাম। এটা সত্যিকার মানুষের জীবন নয়, এটা তো পশু পাখির জীবন। পশু পাখি দুনিয়াতে এসেছে, খাওয়া দাওয়া খাবে, শিকার ধরবে, একদিন মরে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু মানুষকে স্রষ্টা শ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং মানুষের শুধু ওই অন্ন বস্ত্র বা ওই বস্তুগত সীমার, বস্তুগত পাওয়া চাওয়ার সীমার মধ্যে মানুষকে আবদ্ধ থাকলে চলবে না। আত্মপ্রকাশ কিংবা নিজেকে বিকাশ কেমনে ঘটাতে হয়, সে চিন্তার মুক্তি কিভাবে করতে হয়, মানুষের জীবন কি, জগৎ কি, সম্পর্কে প্রশ্নবিদ্ধ কিভাবে হতে হয়, কিভাবে কৌতূহলী হতে হয়, সবকিছু জানার চেষ্টা করতে হয় স্বাধীনভাবে। এই যে ভাবনা কল্পনা করবার যে মানুষের সামর্থ্য, এটাই হচ্ছে বুদ্ধির মুক্তি, চিন্তার মুক্তি, বুদ্ধির স্বাধীনতা ইত্যাদি। মানুষের অন্ন বস্ত্রের সমাধান চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। খুদ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই খুদ পিপাসার তৃপ্তির প্রয়োজন। এখানেই বলেছে যে ওই ক্ষুধা পিপাসা অর্থাৎ খাদ্য বস্ত্র, এগুলো অন্ন বস্ত্র যা দরকার, এগুলোর জন্য মানুষকে চেষ্টা করতে হবে। এটার পাশাপাশি তাহলেই ওই যে প্রয়োজন এবং পরিমিতি বোধ রেখে একদম ফ্রি স্টাইলে সীমাহীন লোভ, সীমাহীন ধন সম্পদের লোভে পাগল হয়ে না, যা প্রয়োজন ভদ্র মর্যাদার সাথে বসবাস করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে। আমরা সমাজে প্রতিনিয়ত কি দেখি যে ধন সম্পদের পাহাড় গড়ছে। আমরা অনেক নিউজ দেখি, তোমরাও নিউজ দেখে থাকবে, বিভিন্ন খবর দেখো যে একজন সাধারণ কর্মচারী, সে সরকারি কর্মচারী, সে শত শত কোটি টাকার ধন সম্পদ করে বসে আছে, জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, তার লোভের শেষ নাই। তারপরে নানা রকম দুর্নীতির খবর শুনি। একটা সরকারি জিনিস কিনতে গিয়ে 10 টাকার জিনিস 10 লাখ টাকায় বিল করে বসে আছে। এরকম অনেক এক্সাম্পল তোমরা দেখো। ওই জিনিসগুলো যেন না হয়। তোমার একজন মানুষ চাকরি বাকরি করলে তার তো যা উপার্জন হয়, যা বেতন পায়, এই দিয়ে তার সুন্দর জীবন চলতে পারে যদি সে সৎভাবে, লোভ মুক্তভাবে
জীবনযাপন করতে পারে। যদি একজন সত্যিকারের মানুষের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, বিবেকবান মানুষ হিসেবে, আদর্শ মানুষ, সৎ মানুষ হিসেবে জীবনযাপন করে, যেটুকু পাচ্ছে তাতে সে তুষ্ট থাকে, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে সে সন্তুষ্টি প্রকাশ করে, শুকরিয়া আদায় করে, তাহলে মানুষের অবশ্যই ভালোভাবেই চলে যায়। এটা করতে হবে। এরপরে দেখো অন্নবস্ত্র, এই জন্য পরের প্যারাটাও আমি একটু স্কিপ করে যাই। দুটোই একে অপরের হেল্প করে। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষের যেখানে আছে সেখানে থেকে যাবে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মানুষের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। ওই যে শিক্ষা, অন্নবস্ত্রের চিন্তা এবং মনুষ্যত্বের চর্চা, জীবসত্তার এই দুটো পাশাপাশি চলবে। অর্থাৎ যা প্রয়োজন সেটুকু অর্জন করতে হবে, নাহলে অন্নবস্ত্রের চিন্তা থাকলে কেউ বই পড়াশোনা, গবেষণা, জ্ঞান সাধনা এগুলো করতে পারবে না, তার পিছু টান থাকলে। এই জন্য ওই দরকারটুকু পূরণ করে নিতে হবে। আবার ওই দরকারটুকু পূরণ হয়ে গেলে যদি কেউ যদি জ্ঞান চর্চা করতে চায়, মনুষ্যত্বের চর্চা করতে চায়, তাহলে তার আর কোনো সমস্যা থাকবে না। আর একটা বাদ দিয়ে আর একটাও থাকবে না, সম্ভব না। দুটোকেই পাশাপাশি চালাতে হবে। আরেকটা জিনিস, এই মূল্যবোধ শব্দটা তোমরা একটু দেখো। আমরা যে বারবার বলি এই মূল্যবোধ কি, একদম সহজ করে আমি বুঝিয়ে দিই। মূল্যবোধ শব্দটার অর্থ হচ্ছে মূল্য মানে ভ্যালু, দাম, ইংরেজিতেও ভ্যালুস। দাম মানে কোন জিনিসের কত দাম, এই বোধ যার আছে তারই মূল্যবোধ আছে। এটা হচ্ছে আক্ষরিক অর্থ। আর আমরা মূল্যবোধ শব্দটা বা আবিধানিক অর্থ বললাম। আর আমরা মূল্যবোধ শব্দটা ব্যবহার করি যে মানুষ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা গ্রহণীয় মানুষ হিসেবে, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, এই বোধ, এই জ্ঞান, এই বাজ বিচার করবার সামর্থ্য যার আছে তারই মূল্যবোধ আছে। আর এই বাজ বিচার করবার বা মূল্য নির্ধারণ করবার, ভালো মন্দের মূল্য নির্ণয় করবার সামর্থ্য যার আছে তারই মূল্যবোধ আছে, বা ওই সামর্থ্যটাই হচ্ছে মূল্যবোধ। এবার তোমরা নিশ্চয়ই শব্দটা বুঝতে পারছো। পরের প্যারায় দেখি, উন্নত জীবন গড়তে দ্বিমুখী চেষ্টা লাগে। তুমি যে জীব সত্তার স্তর থেকে মানব সত্তার স্তরে বা মনুষ্যত্বের স্তরে উন্নীত হবা, এই জন্য দুই দিকেরই চেষ্টা লাগে। নিচ থেকেও ঠেলতে হয়, উপর থেকেও টানতে হয়, একমুখী চেষ্টায় হয় না। কি সুন্দর করে বলেছে দেখো, কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতেও হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে উঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা। শিক্ষা কি? উপর থেকে টানে মানুষকে, আসো উন্নতির স্তরে আসো। আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। এই সমাজটাও সুশৃঙ্খল থাকতে হবে, একটা পারিবারিক পরিবেশটাও সুন্দর থাকতে হবে, যাতে ওই যে ব্যক্তি মনুষ্যত্বের স্তরে যেতে চায় বা জ্ঞান সাধনা করতে চায়, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হতে চায়, তার পারিপার্শ্বিক পরিবেশটাও সুস্থ সুন্দর হইতে হবে। অর্থাৎ সবাই মিলে এটা করতে হবে, তাহলেই সম্ভব। এটা হচ্ছে নিচের দিক থেকে ঠেলা বা সাপোর্ট দেওয়া। একটা ভারী বস্তুকে উঠাইতে হলে উপর থেকে যদি লিফটিং করা হয়, আবার নিচ থেকেও যদি তাকে ধাক্কা দিয়ে একটু সাপোর্ট দেওয়া হয়, তাহলে ওটাকে উপরে তোলা ইজি হয়। সেটাই বলছে। এই জন্য আমাদের উপরে মনুষ্যত্বের যে চেষ্টা চর্চা, সেটা আমাদের উপর থেকে আমাদেরকে উপরের দিকে টানবে। আর আমাদের এই জীব সত্তার স্তরটা, সমাজ ব্যবস্থাটা, পারিবারিক পরিবেশ পরিস্থিতিটা, এগুলোও যেন সুন্দর থাকে। তাহলে দুই দিকে সাপোর্ট পেয়ে আমরা উপরে উঠতে পারবো। আর একটু সামনে যাই। শিক্ষা দীক্ষার ফলে, সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটা বুলি মাত্র নয়, সত্য। বুলি মাত্র নয় মানে এটা শুধু কথার কথা না, এটাই হচ্ছে বাস্তব। লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে কত উদাহরণ, এক্সাম্পল তোমাদের দেওয়া যায়। এই যে লোভ করে, সীমাহীন লোভ করে বলেই মানুষ অন্যায় কাজ করে। সীমাহীন লোভের কারণেই মানুষ নিষ্ঠুর কাজে লিপ্ত হয়, অনৈতিক কাজে লিপ্ত হয়, দুর্নীতিগ্রস্ত হয়, পাপ নিমগ্ন হয়। লোভ না থাকলে মানুষ পাপে মগ্ন হতো না। এই লোভই হচ্ছে মানব জীবনের সকল সর্বনাশের মূল, সকল অনর্থের মূল। ওই যে আগে বললাম যে একজন মানুষ সে কৃষিকাজ করুক, সে একজন কারখানার শ্রমিক হোক, সে একজন শিক্ষক হোক, সে একজন অন্য কোনো পেশার মানুষ হোক, সরকারি চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, দোকানদার হোক, সে যদি লোভ তাকে তাড়িত না করে, তাহলে সে কোনো অনাচারে লিপ্ত হবে না। একজন দোকানদার ওজনে কম দিচ্ছে, ব্যবসায়ী মানুষকে ঠকাচ্ছে, মজুতদারি করে
বেশি মূল্যের জন্য ক্ষতিগ্রস্ত করছে। প্রতিনিয়ত সমাজে দেখো, একজন সরকারি চাকরিজীবী সে মানুষকে ফাইলে আটকে ঘুষ দুর্নীতিতে লিপ্ত হচ্ছে, একজন শিক্ষক, আমরাও যথার্থ কাজ সবসময় করছি এ কথা বুকে হাত দিয়ে বলার কোনো সুযোগ নাই। একজন চিকিৎসক, মহান মানব পেশায় নিয়োজিত যে পেশা, মানব সেবায় নিয়োজিত থাকবার পেশা, সেখানেও অবশ্যই সবাই না, অনেকে অকারণে অনৈতিক কাজ করছে। আমরা চারিপাশে আমরা এইসব ভুরি ভুরি এক্সাম্পল দিচ্ছি। এই যে অনাকাঙ্ক্ষিত কাজগুলো, এই অবাঞ্ছিত অপ্রত্যাশিত যা হওয়া উচিত না এমন কাজগুলো সমাজে হচ্ছে, শুধুমাত্র এর মূল উচ্চ শক্তি হচ্ছে ভয়ঙ্কর মানুষের প্রবৃত্তি। সেই প্রবৃত্তিটা হচ্ছে লোভ। এই জন্য বলছেন যে এটাই মানুষের সর্বনাশ করছে। এরপরে সামনে যাই। মনুষ্যত্বের লোভের ফলেই মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। সত্যিকারের শিক্ষা মনুষ্যত্ব বোধ সম্পন্ন শিক্ষা, যা মানুষকে মানুষ করে তোলে। এমন শিক্ষা ওই জায়গাটা ধরিয়ে দেয়, মানুষকে শিখিয়ে দেয় যেটা অন্যায় পথ, এটা ভুল পথ, এটা খারাপ পথ। সেটা ছোট জিনিসের মোহে বড় অন্তরের বড় জিনিস হারাতে সে দুঃখ বোধ করে না। সে আর যাই হোক শিক্ষিত নয়। একটা ছোট ওই বস্তুগত অগুরুত্বপূর্ণ জিনিস কালকে মরে গেলে সব পড়ে থাকবে, কিচ্ছু আমাদের কবরে কিংবা শ্মশানে যাবে না। এই শিক্ষা যদি তারপর আমরা ওই অন্যায় করে লোভ লালসার মধ্যে দিয়ে এগুলো অর্জন করছি, সত্যিকারের শিক্ষা আমাদের এটাই শিখিয়ে দেয় যে তোমার সব কিছু পড়ে থাকবে। এই যদি মনুষ্যত্ব বোধ জাগিয়ে দেয় সত্যিকারের শিক্ষা মানুষের মধ্যে, তাহলে ওই মানুষ বুঝতে পারে যে কেন আমি পাপ করব, কেন অন্যায় করে এই ধন সম্পদ অর্জন করব। যখন কালকে মৃত্যু হবে, পাপের বোঝাটা যে ব্যক্তি অন্যায় করে দুর্নীতি করে এই সমস্ত অর্জন করবে, সম্পদ অর্জন করবে, এর সব সম্পদ রেখে চলে যাবে, কিন্তু পুরো পাপের বোঝাটা তার সাথে যাবে। যত ওজনের ধন সম্পদ করলো তত ওজনেরই তার পাপ হবে। আমরা যদি সত্যিকারের বিবেকবান মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হতে পারি, তাহলে কিন্তু আমরা এটা অবশ্যই বিশ্বাস করব যে পুরো পাপের বোঝাটা সাথে নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমরা বেহেশত, দোজখ, স্বর্গ, নরকে বিশ্বাস করি। সেই পরজীবনে গিয়ে আমাদেরকে ওই পাপের বোঝাটা বহন করতে হবে, শাস্তিটা ভোগ করতে হবে। সুতরাং এখান থেকেও, এই আধ্যাত্মিক চিন্তা থেকেও কিন্তু মানুষকে এই জায়গা থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত। তাই সেখানে এরপরে বলছে লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাফা দুরুস্তি মানে উপরের ঠাটবার ঠিক রেখে, ধরো চমৎকার পোশাক পরিচ্ছদ, স্যুট বুট পরা একটা মানুষ দেখতে মানে অনেক সার্টিফিকেট অর্জন করেছে, বড় বড় ডিগ্রিধারী, ভেতরে অন্যায় কাজ করছে, তার চরিত্র খারাপ, সে দুর্নীতিবাজ। সুতরাং ওই লেফাফা দুরুস্তি, বাইরের ঠাটবারটা, বাহ্যিক আবরণটা সুন্দর, অন্তরটা সুন্দর না, এইটা যে হওয়া উচিত না। শিক্ষা এটাই শিক্ষা দেয়। আসল শিক্ষার কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে। আসল কাজটাই হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। ওই যে মূল্যবোধ কথাটার অর্থ আগে আমি বিশ্লেষণ করে দিলাম। ওই ভালো মন্দর বিচার বোধ সম্পন্ন মানুষ যদি হয়ে উঠতে পারো, জ্ঞান অটোমেটিক তোমার চলে আসবে। তাই সেখানে মূল্যবোধের মূল্য পাওয়া, যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়, তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। মনুষ্যত্বের আবার বলেছে যে অন্ন বস্ত্র দরকার, কিন্তু সেটা পূর্ণ না হলে আবার আমাদের সত্যিকারের উন্নতি করতে হলে, মানব মুক্তির জায়গায় যেতে হলে সময় লাগবে। মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমাধান একান্ত প্রয়োজন। সমস্যার সমাধান প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তুমি হাঁটতে গেলে যদি বারবার কাটা বিছানো আছে পায়ে, এই দুশ্চিন্তা থাকে, বারবার নিচের দিকে তাকাও, তাহলে ফ্রিলি হাঁটা যায় না। ওইরকম ভাবে আমাদের যদি পিছু টান থাকে, অন্ন বস্ত্রের চিন্তা থাকে, তাহলে আবার আমরা সেই মনুষ্যত্ব চর্চার স্তরে যেতে পারবো না। এই অনেক বাধা সৃষ্টি হবে। এই জন্য ওটুকু সমাধান করে নেবার কথা আবার তাগিদ দিয়েছেন। তাই দুদিক থেকেই কাজ চলা দরকার। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেড়ি উন্মোচন করতে হবে, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়। নইলে বেড়ি মুক্ত হয়েও মানুষ
উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। ওই যে দোতলা ঘরে যে মনুষ্যত্বের স্তর মানুষের জীবনটা, সেখানে যে যাওয়ার তাগিদ অনুভব করতে পারবে না যদি মানুষ এই বস্তুগত চাহিদাগুলো পূরণের যে শৃঙ্খল বেড়ি এর থেকে মুক্ত হতে না পারে, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে কিন্তু উড়তে পারবে না। পিঞ্জরাবদ্ধ মানে খাঁচায় আবদ্ধ বা জিঞ্জিরে শৃঙ্খলে আবদ্ধ পাখি যেমন ডানা ঝাপটায় কিন্তু উঠতে পারে না, মানুষের অবস্থা ওরকম হবে। অর্থাৎ আমরা পুরো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে দেখলাম, ওই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে যে শিক্ষা আমাদেরকে এই খাদ্য বস্ত্র অন্ন বস্ত্রের আমাদের জৈবিক চাহিদাগুলো থেকেও আমাদের মুক্তি দিবে, বা আমাদের জৈবিক চাহিদাগুলোর সমস্যার সমাধানও করবে, আবার সত্যিকারের মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠতে আমাদেরকে সাহায্য করবে। এবং দোতলা ঘর আমাদের মানুষের জীবনটা এই অন্ন বস্ত্রের স্তর বা জীবসত্তার স্তর নিস্তলা থেকে আমরা মনুষ্যত্বের স্তর দোতলা ঘরে যেতে পারবো, মনুষ্যত্ব বোধ সম্পন্ন আদর্শ একজন মানুষ হয়ে উঠতে পারবো। আমার বিশ্বাস তোমরাও তোমাদের জীবনে এই চিন্তাটা সারা জীবন তোমরা ধারণ করবে এবং চর্চা অনুশীলন করবে, তাহলেই দেখবে মৃত্যু মানুষের তো একদিন হবেই। জীবনের একটা পর্যায়ে গিয়ে তোমার মনে হবে তুমি একটা আত্মতৃপ্তিও পাবে, আর অন্যায় অনাচার খারাপ কাজ করলে জীবনের শেষ প্রান্তে গিয়ে মানুষের বা বৃদ্ধ বয়সে গিয়ে মানুষের মধ্যে কিন্তু পাপ বোধের উপলব্ধি হয়, যেটা মানুষকে কুড়ে কুড়ে খায়, খুব কষ্ট হয়। তখন ওই দেখো অনেক ক্ষেত্রে লোক দেখানো হতে পারে বা আন্তরিকভাবে হতে পারে, তখন সবাই ধর্মকর্মে নিয়োজিত হয়, কিন্তু ভালো কাজের চর্চাটা জীবনের শুরু থেকে করলে আর ওই অন্তত কষ্টের পাপ বোধ আত্ম অনুশোচনা বোধ তোমাকে দগ্ধ করবে না। আশা করি তোমরা এমন একটি উন্নত জীবন গড়ে তুলবে। কবি ভাষায় আমি আবার তোমাদের বলি, মৃত্যু তো একদিন অবশ্যই হবে, কিন্তু সবাই তোমার জন্য বলবে যে কি দারুণ ভালো মানুষ ছিল, অনুসরণীয় একজন আদর্শ মানুষ ছিল। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। খুব সুন্দর একটা লাইন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমাদের জীবনটা এমন হোক এই প্রত্যাশা করি। কয়েকটা প্রশ্ন আমি তোমাদের আলোচনা করে দিই। জ্ঞানমূলক প্রশ্ন মতোই অনুধাবনমূলক গুলো আর বলবো না, এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবা। প্রত্যেকটা জায়গায় আমি সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। এক কথায় উত্তরগুলো কিছু বলি। মোতায়ের হোসেন চৌধুরী প্রবন্ধে ধনী দরিদ্র সকলের অন্তরে উত্থিত হচ্ছে কি? চাই চাই আরো চাই। লোভের ফলে মৃত্যু ঘটে কিসের? মানুষের আত্মার বা আত্মিক মৃত্যু ঘটে। জ্ঞান পরিবেশন হচ্ছে মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। খুব এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষুদ পিপাসা শব্দের অর্থ হচ্ছে ক্ষুধা ও তৃষ্ণা। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি সংকলিত হচ্ছে সংস্কৃতি কথা গ্রন্থ থেকে, প্রবন্ধ গ্রন্থ থেকে। শিক্ষা রেফাফা দুরুস্তি শব্দের অর্থ হচ্ছে বাইরে ঠিক রেখে ভেতরে প্রতারণা করা। জীবনকে উপভোগ করতে শেখায় শিক্ষার, জীবনকে উপভোগ করতে শেখায় শিক্ষার ওই মনুষ্যত্বের দিকটি। মোতায়ের হোসেন চৌধুরী যুক্ত ছিলেন শিখা পত্রিকার সাথে। মানুষের জীবনকে তুলনা করা হয়েছে দোতলা ঘরের সাথে। মানব সত্তা বলতে লেখক বুঝিয়েছেন মানুষের যে এই জৈবিক সত্তাটাকে। পিঞ্জরাবদ্ধ শব্দের অর্থ হচ্ছে খাঁচায় বন্দী। শিক্ষা লাভের মাধ্যমে বিকাশ ঘটে মনুষ্যত্বের। শিক্ষার সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত মূল্যবোধ অর্জন। নিগড় শব্দের অর্থ হচ্ছে শিকল। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবে। পরবর্তীতে অন্য কোনো তোমাদের সিলেবাসের ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন শুভকামনা রইল।